আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে একটি ভ্যানে লাশ নিক্ষেপ করছেন। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ধারণ করা হয়েছে বলে উল্লেখ্য। আব্দুল্লাহিল কাফি বিসিএস 29তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করা জনগণের ন্যায্য গণতান্ত্রিক অধিকার। 1996 সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে, কিন্তু ক্ষমতা কক্ষিগত করার লক্ষ্যে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার জন্য স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দেয়। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতি করে। আগামীর বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচির বার্তা দেশের প্রান্তিক সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে। আমাদের এই মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা কি? খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি বলেন, 28 আগস্ট নিজ নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে যে গাড়ি ব্যবহার করেছেন সেটা কার তা তিনি জানতেন না। এস আলমের গাড়ির ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা অগ্রাধিকার পাওয়া উচিত। গুম খুনের হোতাদের মুখোশ যাতে উন্মোচিত হয়, গণমাধ্যমকে এই বিষয়ে খবর পরিবেশনের আহ্বানও জানান তিনি। কার সেই মুহূর্তে
আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। একই সাথে দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনার রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন। ভারতের 3 বাংলাদেশের কিডনি চুরির লোমহর্ষক কাহিনী প্রকাশ করল দিল্লি পুলিশ। দুর্বৃত্তদের বিরুদ্ধে চার্জশিটও জমা দেওয়া হয়েছে বলে তারা জানান। টাইমস অফ ইন্ডিয়া জানায়, কিডনি প্রতারক চক্র 3 বাংলাদেশিকে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে মেডিকেল টেস্টের নামে তাদের অজ্ঞান করে তাদের কিডনি অপসারণ করা হয়। অবশ্য তাদের প্রত্যেককে 4 থেকে 4.5 লাখ টাকা পরিশোধ করেছে দুর্বৃত্তরা। রিপোর্টে 3 বাংলাদেশি সহ যারা অপরাধের সঙ্গে জড়িত কারোর নামই প্রকাশ করা হয়নি। তবে জানানো হয় 164 ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে 3 বাংলাদেশের। জবানবন্দিতে তারা জানায় কিভাবে বাংলাদেশ থেকে তাদেরকে ভারতের দিল্লিতে নেওয়া হয় এবং চাকরির জন্য মেডিকেল টেস্ট জরুরি বলে তাদেরকে ওষুধ প্রয়োগে অজ্ঞান করে তাদের কিডনিগুলো নিয়ে নেওয়া হয়। বানের পানি না জানি আরো কত কি কেড়ে নেবে। বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়ক। রনি রায়হানের ক্যামেরা রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়ার ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ারে, এখন থাকানোর জায়গা নাই। এখন স্কুল ঘরও গেছি, পানি হিঙানো কিছু দেয় গেল। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই, আমি থাকি পারে পারে। এখন পানি আর জায়গা থাকি স্কুল ঘর, সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে। এক টাকা দামের মাজা পরিমাণ পানির জন্য রাস্তায় কে খাদাচ্ছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সবকিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, NTV নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
আলোচিত মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পিবিআইয়ের প্রতিবেদন পুনঃতদন্তের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এর আগে 2021 সালের 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম রিপনের বাড়ি থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের সংশ্লিষ্টতা বিষয়ে অভিযোগ করে তার বোন। গুলশান থানা পুলিশ আনভীরকে বাদ দিয়ে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে নারাজির আবেদন দিয়েছিল তার পরিবার। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 38তম আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ভার্জিনিয়ার ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে উইকেন্ডে 3 দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ফোবানার মিডিয়া পার্টনার এনটিভি ইউএসএ। ওয়াশিংটন থেকে রিপোর্ট করছেন এনটিভির যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পুলক মাহমুদ। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফোবানা সম্মেলনকে ঘিরে শুক্রবার ভার্জিনিয়ার ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। ফোবানার এবারের সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি। যুক্তরাষ্ট্রের যেখানে 38 বছর আগে যে ফোবানা হয়েছিল সেই ওয়াশিংটনে আবার ফোবানা হতে যাচ্ছে, খুব সাড়া পাচ্ছি। আমাদের এবারে টিকিট সেলিং এর পুরো টাকাটাই আমরা ডোনেট করব বন্যা দুর্গত এলাকায় সেই দুস্থ মানুষদের এবং যারা এফেক্টেড তাদের জন্য। ভার্জিনিয়ার স্টেট সিনেটর সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রথম দিনের অনুষ্ঠানে। এ সময় তারা সফল এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান আয়োজক সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসিকে। শুভেচ্ছা বক্তব্য দেন 38তম ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর। এছাড়াও প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। মূল মঞ্চে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিবেশনা এ সময় মুগ্ধ করে সবাইকে। সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল বিষয়ভিত্তিক বেশ কিছু সেমিনার। এছাড়াও সম্মেলনের মূল ভেন্যুর সাথেই আয়োজন করা হয়েছিল মেলার। সন্ধ্যায় মূল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, ওয়াশিংটন ডিসি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগামী মাসের মধ্যে চলমান অর্থ বছরের বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা তিনি জানান। এছাড়া বাজারে 5, 10 ও 20 টাকার কাগজ ইউনিটের অবস্থা নাজুক থাকায় দ্রুত এগুলোর পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। বাজেটের সাথে কি করা যা করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অল্পবর্ষ কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে। আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। আমি সেটা এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।